নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখিকা সোমলতা আচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প নিমতলার পেতনি। শরতের তুলোর মতো শুভ্র মেঘেরা নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে দল বেঁধে, যেন মহাদেবীর আগমনের বার্তা নিয়ে। গঙ্গার চরাচর জুড়ে আর তার পাড় ঘেঁষে দিগন্ত বিস্তারী কাশফুলের মেলা বসেছে। হালকা বাতাসে তাদের মৃদু আন্দোলন যেন এক নিভৃত আনন্দ গানের সুর তুলছে। চারিদিকে এক পুজো পুজো আমেজ। ঢাকের মৃদু ধ্বনি আর শঙ্খের মঙ্গলধ্বনি মিশে আবহমান বাংলার এক চিরন্তন ছবি এঁকে চলেছে, যা বলে দিচ্ছে দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এই উৎসবে বর্ণিল প্রস্তুতিতে যখন গোটা গ্রাম মেতে উঠেছে, তখন গঙ্গার পাড়ের গ্রামের একেবারে শেষ প্রান্তে এক জীর্ণ কুটিরে এক রাশ বিষাদ আর বেদনার ছায়া নিয়ে নিথর হয়ে পড়ে আছে ফুলমণি। গ্রামের দরিদ্র অসহায় মানুষগুলো পুজোর আনন্দে নিজের সাধ্যমতো সামিল হতে চাইছে। নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে পুজোর অন্যান্য প্রস্তুতি সবই চলছে তাদের ঘরে ঘরে। কিন্তু ফুলমণি এই উৎসবের কোনো অংশ নয়। জাতিতে নিচু হওয়ায় গ্রামের তথাকথিত উচ্চবর্ণের মানুষেরা তাকে একঘরে করে রেখেছে, এড়িয়ে চলে তার বাড়ির পথ। তাই কেউ বিশেষ একটা তার খোঁজ নিতে যায় না। আর ইদানিং তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে গ্রামের সকলে। গ্রামের মাতব্বর মলয় মুখার্জি এবছর নিজের পারিবারিক পুজোর পাশাপাশি নতুন করে গড়ে ওঠা গ্রামের ক্লাবেও প্রথমবার পুজোর আয়োজন করছেন। গ্রামের সকলেই সেই উৎসবের প্রস্তুতিতে মগ্ন, কিন্তু ফুলমণির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তার মধ্যে ইদানিং একটা বড় সমস্যা দেখা দিয়েছে। যে সমস্ত প্রাণীরা মানুষের আশেপাশে নিছকই সাধারণ এবং ক্ষুদ্র রূপে বিরাজ করে, এই যেমন টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, ফড়িং, এদের দেখলেও তার বুকটা আঁতকে ওঠে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, বুকের ভেতর কেমন একটা টনটনে অনুভূতি হয়। এই ক্ষুদ্র পতঙ্গ আর প্রাণীদের দেখে ভয় পাওয়াটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হয়তো বিষয়টি মানানসই হতো। কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। গ্রামের লোক এখন বলাবলি করছে ফুলমণির মাথা ঠিক নেই। দিনে দিনে সে যেন এক আস্ত পাগলিতে পরিণত হচ্ছে। সেদিন সন্ধ্যাবেলায় যখন ক্লাবের পূজা কমিটির মিটিং শেষ হলো, তখনই ফুলমণিকে নিয়ে আলোচনা তুঙ্গে উঠল। সভায় বীরেন ঘোষাল, ইন্দ্রনীল সামন্ত, গজেন্দ্রনাথ রায়, ব্রজভূষণ রায়, নীলকান্ত সমাদ্দার, এই সমস্ত বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। তাদের কেউ ছোটোখাটো ব্যবসা করেন, কেউ বা শহরের পাটকলে চাকরি। তাদের প্রত্যেকেই ফুলমণির এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। আলোচনার এক পর্যায়ে ব্রজভূষণ বাবু বললেন, ফুলমণিকে দেখেছেন তো? স্বামীটা নিরুদ্দেশ হয়ে গেল, তারপর থেকে কেমন যেন বদলে গেছে। ইন্দ্রনীল বাবু তৎক্ষণাৎ ঝাঁঝালো গলায় বললেন, নিরুদ্দেশ হয়ে জানা যায়, ও মা সুবিধের নয়, গিলে খেয়েছে নিজের স্বামীকে। ব্রজভূষণ বাবু কপালে ভাঁজ ফেলে আবার বললেন, তবে যাই বলো, ব্যাপারটা কিন্তু আমার কাছে ঠিক সুবিধের ঠেকছে না। গতকাল দুপুরবেলা আমার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ফেরার পথে দেখছিলাম ফুলমণি বাড়ির চারিদিকে কেরোসিন তেল ছিটাচ্ছে, আর হাতে একটা বাঁশের কোঁটা নিয়ে ঘাসের মধ্যে কি যেন তাড়াচ্ছে। বীরেন ঘোষাল এই আলোচনা দ্রুত থামিয়ে বললেন, আরে ওর মাথার ব্যায়াম হয়েছে। যাই হোক, এসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। আগামীকাল থেকে লেগে পড়তে হবে। এখনকার মতো সবাই এখানে ভঙ্গ করা যাক।
আশ্বিনের ঘোর অমাবস্যা তিথির সে এক গাঢ় অন্ধকার রাত। গ্রাম্য নিস্তব্ধতা যেন এক অলৌকিক চাদরে ঢেকে আছে। কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কাহুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। গাছপালাগুলো নিথর হয়ে দাঁড়িয়ে, তাদের পাতার ফাঁক দিয়েও চুঁয়ে আসে না চাঁদের আলোর এক ফালি রেখা। এমনই নিঝুম রাতে ফুলমণি তার বেড়ার ঘরের এক কোণে ঘুমিয়ে আছে। একটা টিমটিম করা হ্যারিকেন বাতি ঘরের একপাশে তার ম্লান আলো ছড়াচ্ছে, যেন সে নিজেও এই নিস্তব্ধতার সাক্ষী। স্বামী নিরুদ্দেশ হওয়ার পর গ্রামের অনেকেই উপর উপর দুঃখ প্রকাশ করেছিল বটে, সহানুভূতিও দেখিয়েছিল খানিকটা, কিন্তু অন্তরালে অনেকেরই নজর ছিল ফুলমণির অসহায় শরীরের উপর। অল্প বয়সে নিঃস্ব হওয়া ফুলমণির জীবনে স্বামী ছাড়া আর কেউ ছিল না। তাই একজন একা মহিলাকে এই সমাজের চরিত্রহীন মানুষেরা কি চোখে দেখে তা ফুলমণি হাড়ে হাড়ে টের পেয়েছিল। সমাজের এই পঙ্কিল দিকটা যেন রাতের অন্ধকারের মতোই গাঢ় হয়ে ঘিরে ধরেছিল তাকে। এমন সময় রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে বেড়ার ঘরের ফাঁক দিয়ে একজোড়া লোলুপ চোখ ঘরের ভেতর ঘুমিয়ে থাকা ফুলমণিকে লক্ষ্য করছিল। সে দৃষ্টিতে ছিল এক গভীর লালসা, এক কুৎসিত উদ্দেশ্য। গ্রামেরই বখাটে রতন, যার বদনাম গ্রামের সবাই জানত, আজ এই সুযোগের অপেক্ষায় ছিল সে এক দৃষ্টে ফুলমণিকে দেখছে। তার মনের গভীরে কিলবিল করছে বিকৃত বাসনা। কিন্তু কিছুক্ষণ পরেই দৃশ্যটা যেন বদলে যেতে শুরু করল। রতনের চোখের সামনেই এক লুকোনো অজানা আতঙ্কে ফুলমণির দেহ থরথর করে কাঁপতে শুরু করল। সে কাঁপুনি এমন এক ভয়াবহতা ছিল যে রতনের লোলুপ দৃষ্টি মুহূর্তে আতঙ্কে বদলে গেল। ফুলমণির নিথর দেহ এমনভাবে কাঁপছিল যেন এক অদৃশ্য শক্তি তাকে আষ্টে পৃষ্ঠে ধরে প্রবলভাবে নাড়িয়ে দিচ্ছে। সেই ভয়াবহ দৃশ্য দেখে রতন তার মনের সব মতলবের কথা ভুলে গিয়ে ভয়ে ছিটকে পালিয়ে গেল। ফুলমণির মাথার ব্যামো হয়েছে এ কথা গ্রামের সকলেই জান। হয়তো এই কাঁপুনি তারই লক্ষণ। আর যদি গ্রামের লোক কোনোভাবে জানতে পারে যে এখানে সে এসেছিল, তাই সেই ভয়ে ত্রস্ত পায়ে অন্ধকারে মিশে গেল। কিন্তু ফুলমণির কাঁপুনি তখনও থামেনি। তার ভেতরে তখন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে, এমন এক যুদ্ধ যা বাইরের দুনিয়ার কেউ দেখতে পায় না। এই যুদ্ধ মাঝে মধ্যেই ফুলমণির সাথে হয়। এক ভয়ঙ্কর স্বপ্ন মাঝে মধ্যেই এসে তাকে ঘামে ভিজিয়ে তোলে। স্বপ্নে সে দেখে অজস্র টিকটিকি, ঘিরগিটি, আরশোলা, পিঁপড়ে, কেঁচো, নানান রকম কীটপতঙ্গ যেন তার দিকে ধেয়ে আসছে। সে শুয়ে আছে, হাত পা নাড়ানোর চেষ্টা করছে, উঠে বসতে চাইছে, চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। একটা প্রকাণ্ড সাইজের কেঁচো যেন তার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ছোট ছোট পোকার দল তার অসাধারণ সুন্দর পায়ের মধ্যে দিয়ে যেন উপরের দিকে এগিয়ে আসতে চাইছে। তাদের উদ্দেশ্য কি তা বোঝা যায় না। আর এই চরম মুহূর্তে ফুলমণি থর থর করে কাঁপতে কাঁপতে ঘামে ভিজে ওঠে। আতঙ্কের এই চূড়ান্ত শিখরে এসে প্রত্যেকবারই ফুলমণির জ্ঞান ফিরে আসে এবং সে ধরফর করে উঠে বসে। এইবারও তার ব্যতিক্রম হলো না। সে প্রবলভাবে হাঁপাতে হাঁপাতে উঠে বসল। শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে আছে। দর দর করে ঘামছিল ফুলমণি, যেন সবে কোনো এক কঠিন সংগ্রামে জয়ী হয়ে ফিরেছে। তার কপাল বেয়ে ঘামের ধারা নেমেছে চোখের নিচে। কপাল আর চিবুক ছাপিয়ে গলা পর্যন্ত। অথচ আশ্চর্য ব্যাপার, এই প্রবল ঘামের মধ্যেও তার মুখে ছিল এক অস্বাভাবিক স্থিরতা, এক অচঞ্চল নীরবতা। হ্যারিকেনের হলদেটে ম্লান আলো এসে পড়েছে তার চোখে, যা জল জল করছে কোনো নিভে যাওয়া তারার শেষ আলোর মতো।
দীর্ঘদিনের অযত্নে তার চুলের জট পাকিয়ে একাকার। অবিন্যস্ত কেশরাশি যেন তার ভেতরের উন্মাদনার প্রতিচ্ছবি। ঘরের বাতাস ভারী, আর নিস্তব্ধতার মধ্যে এক শীতল অস্বস্তি ছড়িয়ে রয়েছে, যা প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। তার দৃষ্টি ঘরের এক নির্দিষ্ট কোণের দিকে স্থির, যেন সে কোনো অদৃশ্য কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এমন সময় হঠাৎই তার মাথাটা অদ্ভুত ভঙ্গিমায় বাঁকিয়ে গেল। ঠিক যেন একটি পেঁচা রাতের অন্ধকারে শিকারের উপর দৃষ্টি স্থির করে মাথা ঘোরায়। তার শরীর কিন্তু এক বিন্দুও নড়ল না। ফুলমণি নিথর, নিষ্প্রাণ। তার মধ্যে কোনো প্রাণোচ্ছলতা বা সচলতা নেই। যেন কোনো এক অদৃশ্য মায়া বলে সে মুহূর্তে পাথরে পরিণত হয়েছে। এই নীরবতা ছিল বদ্ধ ভূমির মতো নিস্তব্ধ, যেখানে শুধু প্রতীক্ষা কাজ করে। কিন্তু তারপরেই যেন এক প্রলয়ের ঝড়ের মতো দৃশ্যটা বদলে গেল। মুহূর্তের মধ্যে সেই পাথরের মূর্তি যেন বিদ্যুতের ঝলকের মতো প্রাণ ফিরে পেল। চোখের পলকে ফুলমণি তার দুহাত সামনের দিকে সম্প্রসারিত করল। তারপর দ্রুত হাঁটুর উপর ভর করে দুপা পিছন দিকে ছড়িয়ে দিল, যেন শিকারের অপেক্ষায় থাকা এক ব্যাঙের ভঙ্গিমা। তার গলার কণ্ঠদেশ সামান্য ফুলে উঠল, আর সেই ফোলা অংশ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত বিকৃত শব্দ। তা কোনো মানুষের গলা থেকে আসতে পারে না। সে শব্দ ছিল ঠিক ব্যাঙের প্রগাঢ় কর্কশ ডাকের মতো। ঠোঁটের দুকোণ দিয়ে দু ফোঁটা ঘন লালা রস গড়িয়ে নামলো তার রুক্ষ ঠোঁটের নিচে। পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর লাফ দিয়ে সে ঘরের এক কোণে ছিটকে পড়ল, আর দুহাতে খপ করে ধরল কিছু একটা। এরপর সেই হাত দুটো ধীরে ধীরে তুলে আনলো মুখের কাছে। তার হাতের মুঠো এখন ধরা রয়েছে একটি প্রকাণ্ড আকারের সবুজ ব্যাঙ, যার শরীরটা এখনো থরথর করে কাঁপছে। ফুলমণি যেন কোনো মাংসাশী পশুর মতো ব্যাঙটির মাথার উপর বসল। তারপর এক জোরালো কামড়। মুখটা অস্বাভাবিক রকমের হাঁ হয়ে আছে। মুহূর্তেই ব্যাঙটির নরম মাথার খুলি গুঁড়ো হয়ে গেল, আর তার গাঢ় সবুজ নাড়ি ভুঁড়ি আর রক্ত মুখের দুপাশ দিয়ে গড়িয়ে পড়তে লাগল। বিভৎস দৃশ্যটি ঘরের হলদেটে আলোয় আরো ভয়াবহ দেখাচ্ছে। এই চরম ভয়ঙ্কর রাতের দৃশ্যের কোনো সাক্ষী গ্রামের কেউ ছিল না। যদি থাকতো তবে সে নিশ্চিত ভয়ে মূর্ছা যেত। হয়তো সারা জীবনের জন্য বাক শক্তিও হারাতে পারত। সারা রাত ঘরের এক কোণে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে জেগেই কাটিয়ে দিল ফুলমণি। তার কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে, যেন অজস্র শিশির বিন্দু তার ত্বকে মুক্তোর মতো জমে আছে। তবুও তার চোখে মুখে এক অস্বাভাবিক স্থিরতা, এক অচঞ্চল প্রশান্তি, যা দেখে মনে হয় না সে গত রাতে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। তার মাথার চুলগুলো দীর্ঘদিনের অযত্নে জট পাকিয়ে এলোমেলো হয়ে আছে, যেন বুনো লতার মতো তার মুখাবয়বকে ঘিরে রেখেছে। ঘরের পরিবেশ থমথমে, যেন প্রতিটি কণা এক অজানা আশঙ্কায় স্থির হয়ে আছে।
পরদিন সকালে বেলা একটু বাড়তেই ফুলমণির জীর্ণ কুটিরের উঠানে এসে দাঁড়ালেন চরণ দাদু। যখন গোটা সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল এই অসহায় মেয়েটির দিক থেকে, যখন পরিমল ফুলমণিকে ভালোবেসে বিবাহ করে এবং এই গ্রামে নিয়ে আসে, আর কেউ তাদের পাশে দাঁড়ায়নি, তখন 70 ঊর্ধ্ব বৃদ্ধ চরণ দাদুই এগিয়ে এসেছিলেন কন্যাদানের দায়িত্ব নিতে। আর সেদিন থেকেই তার মধ্যে জন্ম নিয়েছিল এক অটুট ভালোবাসার টান, এক আত্মিক আত্মীয়তার বন্ধন। চরণ দাদুর শরীরটাও কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না, কিন্তু শত অসুস্থতা থাকলেও এক প্রকার জোর করেই তিনি এসেছেন ফুলমণির বাড়িতে। 5 মিনিটের হাঁটা পথ, এই বয়সে হেঁটে আসতে প্রায় 15 মিনিট লেগে যায়, কিন্তু পথের ক্লান্তি যেন তার চোখে মুখে এক বিন্দুও ছিল না। গ্রামের আর 5 জন লোক ফুলমণিকে নিয়ে আতঙ্কে থাকলেও চরণ দাদু তাদের কোনো কথাই বিশ্বাস করতেন না। কিন্তু আজ তিনি বাড়িতে এসে দেখলেন ফুলমণি কেমন যেন এক অদ্ভুত ভঙ্গিতে বসে আছে আর গভীর চিন্তায় মগ্ন। কাছে এসে স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, আরে ফুলমণি, নিজের চেহারার দশা কি করেছিস দেখেছিস? পরিমলটা নিরুদ্দেশ হয়েছে, এর মানে তো এই নয় যে সে আর কখনো ফিরবে না। ওরকম একটু কথা কাটাকাটি হলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা বড় কোনো ব্যাপার নয়। তুই দেখবি দিদি ভাই, সময় হলে ঠিক ও আবার ফিরে আসবে। ও তোকে বড্ড বেশি ভালোবাসে রে। তুই এত চিন্তা করিস না, নিজের যত্ন নে দিদি ভাই। ফুলমণি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে এবার চরণ দাদুর দিকে তাকালো। তার চোখে সেই অস্বাভাবিক দীপ্তি যা মুহূর্তের জন্য চরণ দাদুকেও থমকে দিল। তারপর মৃদু এক অবজ্ঞার হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সেই হাসি যেন দুঃখ আর বিদ্রুপের এক অদ্ভুত মিশ্রণ। কান্না ভেজা রুদ্ধ কণ্ঠে সে বলল, যদি তেমনটাই হতো তাহলে চিন্তার তো কোনো কারণ ছিল না দাদা মশাই। আমি জানি পরিমল আর কখনো ফিরবে না, সে নেই, চিরদিনের জন্যই সে নেই। এই কথাগুলো বলে ফুলমণি যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার বাঁধ ভাঙা কান্নায় সে ভেঙে পড়ল। চরণ দাদু তৎক্ষণাৎ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। নিজেকে শক্ত কর দিদি ভাই, মনটাকে শক্ত কর। যা হওয়ার হয়ে গেছে, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। কিন্তু এই মুহূর্তে তার মন ভেসে বেড়াচ্ছে অতীতের স্মৃতিতে, যেখানে পরিমলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল এক স্বর্গানুভূতির সমান। মনে পড়ে তার সেই দিনগুলোর কথা, যখন পরিমল তার জীবনে এসেছিল এক নিঃস্ব হতভাগা যুবক হয়ে। তখন গ্রামের তথাকথিত ধনী আর প্রভাবশালী পুরুষরা যখন তার রূপের দিকে লোলুপ দৃষ্টি ফেলত, তখন ফুলমণি শুধু পরিমলের নিষ্পাপ ভালোবাসা আর আত্মিক টান দেখে মুগ্ধ হয়েছিল। তার মনে হয়েছিল এই মানুষটি তার জন্য যোগ্য, যে অর্থ দিয়ে নয়, হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছিল। তারা দুজনে মিলে তিলে তিলে তাদের ছোট্ট সংসারটাকে গুছিয়ে তোলার চেষ্টা করছিল। পরিমল দিনে মাঠে ঘাটে কাজ করত, আর ফুলমণি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের কাজ সামলে ঘুঁটে দিয়ে শাকসবজি ফলিয়ে সংসার চালাত। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু তাদের ভালোবাসায় ছিল না কোনো কমতি। রাতের বেলা হ্যারিকেনের টিমটিমে আলোয় পাশাপাশি বসে তারা ভবিষ্যতের স্বপ্ন বুনত। সামান্য কটা টাকা পয়সা জমিয়ে একটি নতুন মাটির হাঁড়ি কেনার আনন্দ তাদের কাছে ছিল পর্বত জয়ের মতো। সেই ছোট ছোট আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলোই তাদের দরিদ্র জীবনকে আলোকিত করে রেখেছিল। কিন্তু পর মুহূর্তেই ফুলমণির মনে পড়ে যায় শেষ কটা দিন পরিমলের মধ্যে কেমন এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল সে।
একটি কারখানায় কাজের জন্য গ্রাম ছেড়ে বাইরে যেতে হয়েছিল পরিমলকে। মাসিক বেতনটা একটু বেশি ছিল, আর সেই আশাতেই গিয়েছিল সে, সংসারের অভাব ঘোচানোর জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই যেন তার মধ্যে একটা অন্যরকম ভাব ফুটে উঠতে থাকে। ফুলমণি অনেকবার বোঝার চেষ্টা করেছে, কিন্তু ঠিক বুঝতে পারেনি। তবে কি তার মরদ গ্রামের বাইরে গিয়ে দিনের পর দিন বদলে যাচ্ছে? এই দুশ্চিন্তাটা তাকে ভাবিয়ে তুলতে লাগলো। এই দুশ্চিন্তার মাঝেই একদিন ভর দুপুরবেলার কথা মনে পড়ে যায় ফুলমণির। সেদিন দুপুরবেলায় বীরেন ঘোষাল এসেছিল তার বাড়িতে। ফুলমণি তখন উঠোনে ঘুঁটে দিচ্ছিল। বীরেন ঘোষাল ফুলমণির কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, শুনলাম গ্রামের বাইরে গিয়ে পরিমল এক অন্য মেয়ে ছেলেকে ধরেছে। নজরে নজরে চোখে রাখিস তাকে, বুঝেছিস? তবে যদি তোর স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, আমি বলবো তুই কেন পারবি না বল? তোর রূপ আছে, যৌবন আছে। আর একটা কথা মাথায় রাখিস, আমার কাছে কিন্তু অনেক টাকা আছে। তুই যা চাইবি তাই পাবি, বুঝেছিস? এই বলে একটা জঘন্য ইশারা দিয়ে সেদিন চলে গিয়েছিল বীরেন ঘোষাল। ফুলমণি সেদিন হাড়ে মজ্জায় টের পেয়েছিল তার চরিত্র, তার মনের পঙ্কিলতা। সেদিনই ফুলমণি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিল, সে এমন মেয়ে নয় যে টাকার লোভে নিজের সততা বিসর্জন দেবে। যদি পয়সা দেখেই আসতে হতো, তাহলে পরিমলকে কেন সে বিয়ে করবে? পরিমল তো নিঃস্ব, এক হতভাগা। বরঞ্চ পরিমলের প্রতি তার প্রেম, ভালোবাসা, এটাই তার মন জয় করেছিল। গ্রামের অন্যান্য পুরুষদের যারা তার দিকে কুদৃষ্টি দিত, তাদের ফুলমণি কোনোদিনই সহ্য করতে পারত না। কিন্তু ধীরে ধীরে যেন ফুলমণি বীরেন ঘোষালের কথাটা সত্য হতে দেখতে লাগল। ইদানিং পরিমল ফুলমণিকে আগের মতো আর আদর করে ডাকে না। ফুলু বলে সে ডাক এখন আর শোনা যায় না। কাজের অজুহাতে অনেক রাত করে ফেরে, কখনো বা না ফিরে অন্যত্র রাত কাটায়। তার চোখে সেই আগের মতো ভালোবাসা এখন নেই। এক অদ্ভুত শীতলতা গ্রাস করেছে তাকে। আর এই সমস্ত কথাগুলি ফুলমণি এখন ঘরের বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে বসে ভাবছে। চরণদাদু তার জন্য দুটো নারকেলের নাড়ু, গুড়ের পাটালি আর সঙ্গে খানিকটা মুড়ি রেখে গেছেন। কিন্তু ফুলমণির খিদে নেই, মুখে রুচি নেই। এক ভয়াবহ দৃশ্য তখন তার মাথার কাছে মাছির মতো ভন ভন করতে থাকে। প্রতিটি চিন্তা যেন তাকে আরো গভীরে ঠেলে দিচ্ছে এক অজানা অতল গহ্বরে, যেখানে রহস্য আর আতঙ্ক একাকার হয়ে মিশে গেছে। সারা রাত জাগরণের পর ফুলমণির আজ বড় স্নান করতে ইচ্ছে করছিল। তার স্নানাগার ছিল উঠোনের এক কোণে। 2 সপ্তাহ আগেই একবার তার জ্বর এসেছিল। তখন পরিমল তার মাথায় জল ঢেলে দিয়েছিল, পরম যত্নে সেবা করেছিল। সেই স্মৃতিগুলো যেন আজ বড্ড বেশি করে তাকে টানছিল জলের কাছে। হয়তো এই অদ্ভুত উন্মাদনা, এই ভয়াবহ পরিবর্তন সে নিজেই উপলব্ধি করতে পারছিল, আর তাই শরীরকে পবিত্র করে মনকেও শান্ত করতে চাইছিল। ফুলমণি জানত না তার বাবা মা কে। এক এঁদো বস্তিতে মানুষের দয়া আর উপেক্ষায় সে বড় হয়েছিল। সেই বস্তির ধূসর পথেই একদিন তার সঙ্গে দেখা হয়েছিল পরিমলের। প্রথমে চোখাচোখি, তারপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক পবিত্র সম্পর্ক। সেই দিনগুলোর স্মৃতি যেন বারবার তার চোখের সামনে ভাসছিল, যখন পরিমলের স্পর্শই ছিল তার একমাত্র আশ্রয়, তার সব দুঃখ ভোলার ঔষধ। তার হাত পা যেন অবসন্ন,
শরীরটা যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। শাড়ির আঁচল মাটির সাথে লুটাচ্ছে ধুলো মেখে একাকার। এক পা দুপা করে সে এগিয়ে গেল উঠোনের কোণার কলঘরের দিকে। ঠান্ডা জলের স্পর্শে যেন তার শরীরের প্রতিটি লোমকূপ শিহরিত হল। প্রায় ঘন্টা দুয়েক সে নিজেকে মনের মতো করে ভিজিয়ে নিল। জলের প্রতিটি ফোঁটা যেন তার শরীরের ভেতরের জ্বালা মেটানোর চেষ্টা করছিল। তবে যখন তার ঘোর কাটল তখন ভর দুপুরবেলা। কলঘর থেকে ঘরের দিকে ফিরে আসতে যাবে এমন সময় বাড়ির ঢোকার মুখের বাঁ হাতে যে তুলসী মঞ্চটা রয়েছে তার ঠিক সামনে একটা কুকুরকে মাটি শুঁকতে দেখল সে। কুকুরটা মাটি শুঁকছে আর যেন তার সামনের দুটি ধারালো নখ দিয়ে জায়গাটা খুঁড়তে চাইছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল ফুলমণির। কুকুরটা যেন সাধারণ কোনো কুকুর ছিল না, আকারে প্রায় দ্বিগুণ। তার চোখ দুটোতে এক ভয়ানক উগ্রতা, লোমগুলো খাড়া হয়ে আছে, যেন সে কোনো গুপ্তধন খুঁজছে। ফুলমণির মাথায় রক্ত উঠে গেল। এক লহমায় সে হাতের কাছে থাকা একটা মোটা লাঠি তুলে নিয়ে কুকুরটার দিকে তেড়ে গেল। তার গলা থেকে এক অদ্ভুত কর্কশ স্বর বেরিয়ে এলো। প্রকাণ্ড কুকুরটা ঘোঁত ঘোঁত শব্দ করে ভয়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ফুলমণি দ্রুত পায়ে ছুটে গেল সেই জায়গাটায় যেখানে কুকুরটা মাটি খুঁড়েছিল। মাটিটা অনেকটা গভীর করে খোঁড়া হয়েছে, কালো মাটি দেখা যাচ্ছে। ফুলমণি কাঁপা কাঁপা দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, পাছে কেউ দেখে ফেলে। তারপর নিজের গায়ের ভেজা শাড়িটা খুলে প্রায় উন্মাদিনীর মতো ব্যস্ত হয়ে পড়ল সেই খোঁড়া অংশটুকু ঢেকে দেওয়ার জন্য। যেন মাটির নিচে 7 রাজার ধন লুকিয়ে রয়েছে, যা কারোর চোখে পড়লে সর্বনাশ হয়ে যাবে। ফুলমণির এই ধরনের অদ্ভুত স্বভাব দেখলে গ্রামের কেই বা তাকে উন্মাদ না বলে থাকতে পারে। এ তো পাগলেরই লক্ষণ, তাই নয় কি? কিন্তু কোনো মানুষ যদি এভাবে উন্মাদ হয়ে পড়ে তাহলে নিশ্চয়ই জানতে হবে তার পেছনে কোনো গভীর কারণ আছে। বিনা কারণে তেমনটা হওয়া সম্ভব নয়। তবে কি ফুলমণির জীবনে এমন কোনো ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে যার কারণে সে এমনটা করছে? নাকি পরিমলের নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য, যা ফুলমণিকে চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছে? প্রশ্নগুলো মাথায় এসেছিল চরণ দাদুর, কারণ তিনি একমাত্র তখন দূর থেকে সমস্তটাই পর্যবেক্ষণ করেছেন। বেলা যখন পড়ে এসেছে পশ্চিম আকাশে, সিঁদুরের মতো লাল সূর্যটা তখন অস্ত যাচ্ছে দিগন্তের ওপারে। ফুলমণির শরীরটা তখন যেন পুড়ছে দাউ দাউ আগুনে। সারাদিনের উৎকণ্ঠা আর ভেতরের অজানা ভয় তাকে ক্লান্তিতে নিস্তেজ করে দিয়েছে। জ্বরে ঘোরে সে বিছানায় এলিয়ে পড়ে আছে, চোখ দুটি খোলা অথচ দৃষ্টিহীন। তাকে দেখবার কেউ নেই, পাশে বসে কপালে জলপট্টি দেওয়ার মতো কেউ নেই, এমনকি এক ফোঁটা জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। এই চরম অসহায়ত্ব আর একাকিত্ব যেন তার জ্বরের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে। প্রতিটি নিঃশ্বাস যেন এক দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। এই গ্রামের বুকে ফুলমণি আজ এক নিরুপায় পরিত্যক্ত প্রাণ, যার কষ্ট দেখার বা বোঝার কেউ নেই। জ্বরের ঘোরে যখন সে ছটফট করছে, ঠিক তখনই তার কানে ভেসে এলো
এক চেনা কণ্ঠস্বর, সেই কণ্ঠ যা শুনতে তার মন একদা ব্যাকুল হয়ে উঠত, যা তার অস্তিত্ব জুড়ে জড়িয়েছিল। ফুলমণি, তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে? কে? আচমকা সেই চেনা ডাকে ফুলমণি চমকে উঠল। তার চোখ দুটি বিস্ফারিত হল, শরীরে যেন এক নতুন শক্তি সঞ্চারিত হল। কোনো মতে সে উঠে বসল। মাথার চুলগুলো অবিন্যস্ত, মুখটা ফ্যাকাশে। এদিক ওদিক তাকিয়ে এসে পরিমলকে খুঁজতে লাগল। চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে এসেছে, সবকিছুই অস্পষ্ট। এমন সময় ফুলমণি দেখতে পেল দরজার চৌকাঠের ওপারে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে, একটা ছায়া মূর্তির মতো। মৃদু স্বরে সে বলল, পরিমল। তার কণ্ঠস্বরে ছিল এক ব্যাকুল আকুতি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার এক ক্ষীণ আশা। ফুলমণি তার হাতটা বাড়িয়ে দিতে চাইল পরিমলের দিকে, সেই ছায়ামূর্তির দিকে। তারপর মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করার মতো করে আবার বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও পরিমল, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় নিয়ে যাও। মূর্তিটা যেন চৌকাঠ পেরিয়ে দুবার সামনের দিকে এগিয়ে এলো। এবার একটু স্পষ্ট দেখতে পেল ফুলমণি। কিন্তু এ কি? এই পরিমলই কি সেই পরিমল? তার পা দুটো বেয়ে টকটকে রক্তের ধারা নেমে আসছে, ভিজিয়ে দিচ্ছে নিচের মাটি। এ কি দশা হয়েছে তার? শরীরের জায়গায় জায়গায় চামড়া উঠে এসেছে, যেন ঝলসে গেছে শরীরটা। তার কপালে, নাকের উপর আর মুখের একপাশে গভীর ক্ষত, যেন যেন মাথার ঠিক মাঝখানে একটা ভারী কোদাল দিয়ে কোপানো হয়েছে। সেখান থেকে ঘন রক্তের ধারা তার কপাল, নাক, মুখ এবং শরীর বেয়ে নিচে টপটপ করে পড়ছে। পরিমলের সেই বীভৎস ক্ষত বিক্ষত দেহ দেখে ফুলমণি ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তার শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে গেল, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এবার পরিমল হাঁটুর উপর ভর করে হঠাৎ করে ধপ করে বসে পড়ল তার সামনে, আর তার বিধ্বস্ত কণ্ঠে বলল, তুই আমারে ভুল বুঝলি ফুলমণি, তুই আমারে ভুল বুঝলি। ফুলমণিও কান্না ভেজা রুদ্ধ কণ্ঠে উত্তর দিল, আমি বুঝেছি গো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এখন আমি আর থাকতে চাই না। আমাকেও নিয়ে যাও তুমি। তুমি তো জানো আমি মরতে ভয় পাই। কেউ যদি এসে আমায় মেরে ফেলতো, কলিজাটা শান্তি পেত। পরিমল হাসি, এক করুণ হাসি, যা তার ক্ষত বিক্ষত মুখে আরো বিভৎস দেখায়। ফুলমণির চোখ জলে ভিজে আসে। তার চোখের সামনেটা আরো ঝাপসা থেকে ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করে। পরিমলকে আর সামনে দেখা যায় না। সে যেন মিলিয়ে গেল নিকষ কালো অন্ধকারে। জ্বরের ঘোরে বকতে বকতে নিস্তেজ হয়ে শুয়ে থাকে ফুলমণি। তার অস্পষ্ট প্রলাপ কেবল ঘর জুড়ে একাকী প্রতিধ্বনিত হতে থাকে। এখন বেলা গড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিম আকাশ থেকে শেষ রক্তিম আভাটুকু মুছে গিয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে গ্রামের বুকে। ফুলমণির গ্রামের শেষ প্রান্তের এই বাড়িটা
এখন যেন নিঝুম থমথমে শ্মশানে পরিণত হয়েছে। দিনের বেলার সেই কোলাহল, সেই মানুষের আনাগোনা, সবকিছুই যেন দূরের অতীতের কোনো স্মৃতি। আজ সন্ধেবেলায় তার তুলসীতলায় প্রদীপ দেওয়ার জন্য বা ঘরের হ্যারিকেন বাতিটা জ্বালানোর জন্য কেউ নেই। আর তার নিজেরও শরীরে সেই শক্তিটুকুও নেই যে উঠে গিয়ে আলো জ্বালবে। জ্বরের ঘোরে সে নিস্তেজ হয়ে পড়ে আছে। তার চারপাশে যেন মৃত্যুর নিস্তব্ধতা গ্রাস করেছে। যে বাড়িতে একসময় কত হাসি, খেলা, কত স্বপ্নবন্ত পরিমলার ফুলমণি, সে বাড়িটাই আজ এক অশুভ ছায়ায় ঢেকে আছে। ফুলমণির বাড়ির থেকে নদীর ঘাটটা কাছেই। সারাদিন মাছ ধরে সহাদেব জেলে কাঁধে জাল আর মাছের হাঁড়িটা মাথায় করে বাড়ি ফিরছিল তখন। ফুলমণির বাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ তার অদ্ভুত জানোয়ারের মতো একটা ঘোঁত ঘোঁত শব্দ বা গর্জনের মতো কিছু একটা শুনে সে থমকে দাঁড়ায়। শব্দটা ফুলমণির বাড়ির উঠোনের দিক থেকেই আসছে। সহাদেব দাঁড়িয়ে নিজের মনে মনেই বলল, সে কি, ফুলমণি কি বাড়িতে নাই? বাড়িটা একেবারে অন্ধকারের ছায়া আছে। মাথাটা খারাপ হয়ে গেছে। বাড়িটারি ছাইরে আবার কোথাও গেল না তো? তবে মনে মনে এমন কথা বললেও সাহস করে বাড়ির ভেতরে ঢুকে দেখার চেষ্টা করল না সে। পা বাড়িয়ে সামনের দিকে এগোতেই যাবে, ঠিক তখনই আবার সেই শব্দটা শুনতে পেল। যেন একপাল কুকুর বা ওই জাতীয় কিছু নিজেদের মধ্যেই গজরাচ্ছে। সহাদেব আর এক মুহূর্ত দেরি করল না। মাথার থেকে মাছের হাঁড়িটা নামিয়ে রাখল। জালটা একপাশে রেখে পকেট থেকে একটা দেশলাই কাঠি বের করে সন্তর্পণে সামনের দিকে এগিয়ে গেল। তারপর উঠোনে প্রবেশ করার মুখে দেশলাইয়ের বাক্স থেকে একটা দেশলাই কাঠি বের করে ফস করে জ্বালাতেই মুহূর্তের জন্য আলো ছিটকে বেরোলো চারিদিকে। আর সেই মুহূর্তখানেক সময়ের মধ্যে সামনের দৃশ্যটা দেখে সহাদেবের হাত পা ততক্ষণে প্রায় ঠান্ডা হয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। কয়েকটি জ্বলন্ত হিংস্র চোখ জল জল করে উঠল তার সামনে। আর কিছুই নয়, একদল শেয়াল ফুলমণির বাড়ির উঠোনে তুলসীতলার সামনে মাটির গর্ত খুঁড়ে কিছু একটা বের করে আনছে। দেশলাইয়ের কাঠির হালকা আলোয় একটু বিরক্ত হয়ে তারা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকিয়েছিল সহাদেবের দিকে। তাদের চোখে ছিল এক আদিম হিংস্রতা, যার ঝলক দেখে সহাদেবের বুক কেঁপে উঠল। তারপর মুহূর্তেই সমস্ত কিছু অন্ধকার। দেশলাই কাঠিটা নিভে গেল। সহাদেবের শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে ওঠা নামা করতে লাগল। তার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সে কাঁপা কাঁপা হাতে আরেকটা দেশলাই কাঠি বাক্স থেকে বের করে ফস করে জ্বালতেই আরেক দফা চমকে উঠল। শেয়ালগুলো তখনও মাটি খুঁড়ছে, আর তাদের থাবার নিচে যা দেখা যাচ্ছে তা দেখে সহাদেবের পেটের ভেতরটা গুলিয়ে উঠল। মাটি খুঁড়ে তারা একটা পচা গলা মৃতদেহ তুলে এনেছে। মৃতদেহটা বিভৎসভাবে বিকৃত। শরীরের পচা মাংস গলে একাকার হয়ে গেছে। জায়গায় জায়গায় হাড় বেরিয়ে এসেছে, আর তার গন্ধে চারিদিকের বাতাস ভারী হয়ে উঠেছে। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না। সমস্ত কিছু ফেলে রেখে সে প্রাণপণে ছুটে যায় গ্রামের দিকে লোকজন ডেকে আনতে। তার কানে যেন তখনও শেয়ালগুলোর মাংস ছিঁড়ে খাওয়ার বিভৎস শব্দ এক নাগারে বাজছে। রাত তখন প্রায় 9টা। গ্রামের মাতব্বর, ক্লাবের সদস্য, কিছু মহিলা, কিছু পুরুষ, যুবক, বৃদ্ধ সকলেই ভিড় করে এসেছে ফুলমণির বাড়ির উঠোনে। সহাদেবের চিৎকার শুনে তারা ছুটে এসেছে। আর এখন সকলের চক্ষু চড়ক গাছ
উঠানের দৃশ্য দেখে। তুলসীতলার সামনে পড়ে আছে এক পচা গলা শিয়ালে ছেঁড়া মৃতদেহ, যা দেখে গা ঘিন ঘিন করে ওঠে। ঘরের ভেতর বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে ফুলমণি। তার পাশে পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছেন চরণ দাদু। ফুলমণি তখন তার জীবনের শেষ শ্বাসটুকু ধুঁকে ধুঁকে নিচ্ছে। প্রতিটি নিঃশ্বাস যেন অন্তিম মুহূর্তের সংকেত। চরণ দাদুর চোখ জলে ভরা, তার বৃদ্ধ শরীর যেন ফুলমণির যন্ত্রণায় কাঁপছে। অত্যন্ত করুণ ও নিম্নস্বরে ফুলমণি ভাঙা গলায় বলল, দাদামশাই, পরিমলের কাছে আমি ক্ষমার যোগ্য নই। আমি ওকে মারতে চাইনি, কিন্তু আমার হাতেই ওর জীবনটা শেষ হয়ে গেছে। তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও প্রতিটি শব্দে ছিল এক অব্যক্ত যন্ত্রণা আর অনুতাপ। সেদিন রাতে মদ্যপ অবস্থায় ও ফিরে এসেছিল বাড়িতে। গ্রামের কিছু শয়তান লোক উস্কেছিল ওকে। আমি বুঝিনি, আমাকে ভুল বোঝানো হয়েছিল। বলা হয়েছিল ওর নাকি অন্য কোনো মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু আমি বুঝিনি ওই শয়তান লোকগুলো মিথ্যে কথা বলে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চাইছিল। আমার স্বামীকে তারাই নেশার জিনিস খাইয়ে দিনে দিনে নেশাখোর লম্পট তৈরি করেছিল, শুধুমাত্র আমায় ভোগ করার জন্য। ফুলমণির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার নিস্তেজ শরীরেও যেন এক শেষবারের মতো ঘৃণার স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সেই রাতে নেশার ঘোরে পরিমল আর আমার মধ্যে তুমুল কথা কাটাকাটি হলো। ও আমার গায়ে হাত তুলল, গালাগালি করলো। আমার সমস্ত রক্ত মাথায় উঠে গিয়েছিল। আমি কোদালটা তুলে নিয়েছিলাম, অন্য কোথাও কোপ দিতে চেয়েছিলাম ক্রোধে অন্ধ হয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ও সামনে এসে গিয়েছিল আর কোদালের কোপটা পড়ল ঠিক ওর মাথার মাঝখানে। মুহূর্তেই সব শেষ হয়ে গেল দাদামশাই। ফুলমণি ফুঁপিয়ে কেঁদে উঠল। তার চোখ থেকে অঝরে জল ঝরছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওর দেহটাকে তুলসী তলার সামনে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিলাম। ভেবেছিলাম কেউ জানতে পারবে না, কিন্তু এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। ফুলমণি এবার চোখ মেলে হাসল, এক অদ্ভুত শান্ত হাসি, যার মধ্যে ছিল মুক্তি আর ক্লান্তি। পরিমল, ওই যে পরিমল আমাকে নিতে এসেছে। এবার সে তার শীর্ণ আঙুল তুলে দরজার দিকে ইশারা করল। চরণ দাদু ছাড়া আর কেউ কিছু দেখতে পেল না। সেই শেষ কথার মধ্যেই ফুলমণির চোখ বুজে এলো। তার নিস্তেজ শরীরটা এলিয়ে পড়ল বিছানায়, এক চির নিদ্রায়। ফুলমণি, যে সমাজ তাকে একঘরে করেছিল, যে কিছু দুশ্চরিত্র মানুষের লালসার শিকার হয়ে তার জীবন ও সংসার ছারখার হয়ে গিয়েছিল, সেই সমাজের কাছে সে নিজেকে বিক্রি করেনি।
তার সংগ্রাম ছিল নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার, ভালোবাসাকে আগলে রাখার। কিন্তু নিয়তির পরিহাসে বা বলা ভালো, সমাজের পঙ্কিলতার শিকার হয়ে তার জীবন এমন এক মর্মান্তিক পরিসমাপ্তি পেল। কিন্তু এর পর থেকে পার হয়ে গেছে অনেকগুলো বছর। ফুলমণির মৃত্যুর পর থেকে তার বাড়ি এবং আশেপাশের এলাকায় এক বীভৎস রকমের আতঙ্ক রয়ে গেছে। আজও সন্ধ্যের পর কোনো মানুষ যার মনে লোভ, লালসা আর নারী দেহের ক্ষুধা রয়েছে, ভুল করেও যদি সেই পথে পা বাড়ায়, তাহলে তার মৃতদেহ পাওয়া যায় নদীর ধারে, কখনো বটতলায় বা খোলা মাঠের প্রান্তরে। গ্রামের সকলে বলাবলি করে ফুলমণি মৃত্যুর পরেও ওই বাড়িতেই রয়ে গেছে। নারীতে আসক্ত পুরুষদের নাকি সে রাতের অন্ধকারে এক মায়াবী কণ্ঠে ডাকে নিজের কাছে। আয়, আমার কাছে আয়, আয়, আয় না, আমার কাছে আয়। আর যেই যায় সে আর ফিরে আসে না। তার ভালোবাসার সখা পরিমলকেও নাকি মাঝে মাঝে বিভৎস অবয়বে দেখা যায় ফুলমণির পাশে ঘোরাফেরা করতে। অমিত এবছর দুর্গাপুজোয় তার দাদুর বাড়িতে এসেছে, এই নিমতলা গ্রামে। গঙ্গা নদী পার হয়ে এখন এই মুহূর্তে সে ফুলমণির বাড়ির সামনে দিয়েই হেঁটে চলেছে। তার আসতে একটু দেরি হয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিকে আবছা আলো আর আঁধারির পরিবেশ। তবে এখানে আসার আগে অমিত ফুলমণি আর তার বাড়িটার সম্পর্কে সমস্ত কিছুই জেনেছে, তাই ভয়টা যেন আরো বেশি। বারবারই মনে হচ্ছে এই বুঝি পেছন থেকে কেউ ডাকে বা কোনো অদৃশ্য ছায়া তাকে অনুসরণ করছে। বাড়িটার কাছাকাছি আসতেই দ্রুত পায়ে এগিয়ে চলল অমিত। সে জানে জায়গাটা ভালো নয়, এখানে অশুভ শক্তি ঘোরাফেরা করে। ফুলমণি এখন নিমতলার পেতনি হয়ে এখানেই ঘুরে বেড়ায়। অমিত কোনো কথা বলে না, একেবারে চুপচাপ। রাম নাম জপ করতে করতে এগিয়ে চলল দাদুর বাড়ির দিকে। অনেক দূর থেকে ভেসে আসছে পুজো মণ্ডপের ঢাকের গম্ভীর আওয়াজ, যা হয়তো গ্রামের অশুভ ছায়াকে কিছুটা হলেও প্রশমিত করতে পারে। কিন্তু ফুলমণির বাড়ির চারপাশে নিস্তব্ধতা যেন সেই ঢাকের আওয়াজকেও গ্রাস করে নিচ্ছে। শুনলেন নিমতলার পেতনি। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমাদের আজকের এই গল্পের মধ্যে থেকে আপনার জন্য প্রশ্ন থাকছে, গ্রামের সেই নিস্তব্ধ রাতে ফুলমণিকে তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে কে দেখছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন উজ্জ্বল বৈদ্য, সৌমেন দে, পারভিন, শঙ্কর মণ্ডল, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, জয়িতা দে সেন, মিন্টু মণ্ডল, শুভঙ্কর দাস এবং রনি দাস।
আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আপনারা যারা যারা ভৌতিক গল্পপ্রেমী তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল গপ্পঘোর এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি আমাদের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন আর পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে।